আমার ভাইয়া চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন। ভাইয়া ব্যাংকক যাওয়ার পর ভাবি অফিসের নাম করে রোজ রাতে কোথায় জানি যাইতো। আমি মনে মনে ভাবলাম, ভাবি এত রাতে কোথায় যায় এটা আমার জানতে হবে। আর জানতে গিয়ে যা দেখলাম তা দেখে আমার হুঁশ হারিয়ে ফেললাম। তাহলে বিস্তারিত বলি। সুখের সংসার ছিল কবিরের। বাবা মা, তার স্ত্রী নিপাকে নিয়ে মধ্যবিত্ত একটি পরিবার ছিল তার। ছোট কোম্পানিতে একটি চাকুরি করত সে। তারপরও সুখের কোনো অভাব ছিল না। কবিরের একটা ছোট ভাই ছিল, খুব দুষ্টুমি করত। কবিরের ছোট ভাই এইবার মাত্র 9-এ পড়ে। 9-এ পড়লে কি হবে, মুখে বড় বড় কথা বলে ফেলে, মুখে কিছু আটকায় না। কবিরের ছোট ভাইয়ের নাম ছিল মিন্টু বলে সবাই ডাকত। একদিন মিন্টু আমায় বলল, ভাবি আপনার কি লাগবে, আমি বাজার থেকে সব নিয়ে আসব। তুমি মাত্র 9-এ পড়ো, তোমার 1 টাকাও ইনকাম নেই, তাহলে তুমি আমার জন্য বাজার থেকে কি আনবে? আমি যা বলি তুমি তা এনে দিতে পারবে? তোমার কাছে কি টাকা আছে? ভাবি আছে। শোনো, আমি বাজার থেকে কিছুই চাই না, তোমার কিছু লাগলে আমারে কইও। কিন্তু সব হারিয়ে গেল এক কালো ঝড়ে। হঠাৎ অফিস থেকে আসার সময় একদিন অ্যাক্সিডেন্টে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে বসে সে কবির, মানে আমার স্বামী। চেতনা ফিরে পেলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে কবির। কিন্তু চারিদিকে তাকিয়ে সবকিছু অন্ধকার দেখতে পেলে তার পরিবার তাকে জানায় অ্যাক্সিডেন্টে মাথায় প্রচণ্ড আঘাত লাগায় সে তার দৃষ্টিশক্তি হারিয়েছে। সেদিন কবিরের পাশে বসে নিপা অনেক কেঁদেছিল, তবুও কবিরকে এক মুহূর্ত ছেড়ে যায়নি। বাবা মার পছন্দে নিপাকে বিয়ে করেছিল কবির। বিয়ের পর হাসি কান্না আনন্দ অভিমানে ভালোই চলছিল কবিরের সাথে তার জীবন। কবির বারবার বুঝেছে বাবা মা তার জন্য সবচেয়ে ভালো কাউকেই বেছে এনেছে। সেদিনও অ্যাক্সিডেন্টের পর সেটাই প্রমাণ হলো। কবিরের সেবা যত্নে মাথার চোট ধীরে ধীরে সারল, কিন্তু মানসিক যন্ত্রণা কবিরকে ঘিরে ধরল। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কবির। এখন কিভাবে তাদের মধ্যবিত্ত পরিবার চলবে? কবির কতদিন যে নিপাকে বলেছে, নিপা আমি বলি কি তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, ভালো থাকবে, এই কথা দ্বিতীয়বার আর বলো না। আজ আমার যদি কিছু হতো, তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে? কি বলছো এসব? যেতে না তো? তাহলে আমি কিভাবে যাই? তোমাকে এই অবস্থায় রেখে আমি একা ভালো থাকবো? নিপা তুমি তো জানো কি অবস্থা পরিবারের, টাকা পয়সা প্রায় শেষের পথে। জানি, আমি বলি কি, না হয় আমি একটা জব নিই। তখন হুট করে বলে ফেলো কবিরের ছোট ভাই, মানে আমার দেবর, ভাবি তুমি কেন চাকরি করবে? তোমার চাকরি করা লাগবে না, দরকার হয় আমি কাজ করব, রিক্সা চালাবো। আমি তোমাকে কিছুতেই চাকরি করতে দিব না ভাবি। আমি তার কথা শুনে অবাক হচ্ছি। একটা ছোট ছেলে, ভাবির প্রতি এত মায়া। আমি আসলেই এই পরিবারে আসতে পেরে আমার জীবন ধন্য। কারণ কবির যেমন আদর্শবান ছেলে, ঠিক তেমনি আমার দেবর। ভাবি বলল, আরে তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করছো কেন? আমি চাকরি করতে পারবো, এটা তো আমার পরিবার। কবির বলল, কিন্তু? কোনো কিন্তু না, আমি কি আমার পরিবারের জন্য এটুকু করতে পারি না? তারপর তুমি সুস্থ হলে আমি না হয় আবার জব ছেড়ে দিলাম। হ্যাঁ, আমি আবার সুস্থ, দেখো তুমি আবার দেখতে পাবে। আমরা তো কালকেই ডাক্তারের কাছে যাচ্ছি, দেখি না কি বলে ডাক্তার। কবির চুপ করে রইল। নিপা আর কবির দুজনের মুখই বিমর্ষ হয়ে রইল। শেষে নিপা ডিসিশন নিল, এখন তো চিকিৎসার টাকাও নেই তাদের কাছে। তাই নিপা চাকুরি করে টাকা জমিয়ে তারপর না হয় কয়দিন পর কবিরের চিকিৎসা করাবে। কবির সেদিন বুঝেছিল স্বামী স্ত্রী দুজন দুজনের জন্য কতটা আপন। কয়দিন পর নিপা একটা ব্র্যাকেটে চাকুরি নিল। প্রথম প্রথম বেশ ভালোই কাটছিল তাদের। অল্প বেতনের মাঝেও অনেক টাকা করে সেভ করছিল তারা কবিরের চিকিৎসার জন্য। নিপা অফিস শেষে এসেই কবিরকে নিয়ে ব্যস্ত থাকত, তার খুব যত্ন করত। কবির মাঝে মাঝে বলতো, আমি যদি অন্ধ হয়েও থাকি তাও আমার কোনো অভিযোগ নেই, কারণ এরকম যত্ন পাব তোমার কাছে সারাটা জীবন। এই ভালোবাসা দিয়েই আমি একটা জীবন কাটাতে পারবো। বিনিময়ে কবিরের মন মাতানো হাসির আওয়াজ শুনত সে। কবিরের মা কাঁথা সেলাই করে বিক্রি করত কম দামে, এ টাকা দিয়েও কিছু সংসারের খরচ মিটত। কিন্তু হঠাৎ কয়দিন পর নিপা কেমন যেন পরিবর্তন হয়ে গেল। রাতে ফিরত, মাঝে মাঝে 11টা-12টাও বেজে যেত। কবির কিছু বললে বলতো ওভারটাইম করছে সে। টাকাও জমাতে পারছিল না, আর ওভারটাইম করেও
কবিরের বাবা মা বললে বলতো, এত রাতে হেঁটে না এসে সিএনজিতে আসি, তাই একটু খরচ বেশি হয়। কিন্তু কিছুদিন পর থেকেই যখন ওভারটাইমের টাকা পাবো তখন আর সমস্যা হবে না। কিন্তু কবিরের আর সেই কিছুদিন আসলো না। কবিরের উপরও কেমন যেন কবিরের যত্ন আদি কমে যাচ্ছিল। অফিস থেকে দেরি করে ফিরেই সে কবিরকে ক্লান্ততা দেখিয়ে শুয়ে পড়ত। কত রাত যে কবির নিদ্রাহীন কাটিয়েছে তার ঠিক নেই। কিন্তু মনকে সান্ত্বনা দিত নিপা তো এসব তার জন্য, তার পরিবারের জন্যই করছে। কবিরের বাবা মা বৃদ্ধ হলেও বেশ বুঝেছিল কবিরের আশায় থাকলে ছেলের চিকিৎসা হবে না। একদিন তারা কবিরকে এসে বলল, বাবা আমরা কালকে তো ভিসা পাসপোর্ট করাতে যাব, সামনের মাসে তুই যাবি চিকিৎসার জন্য। কিন্তু বাবা এত টাকা তুমি কোথায় পেলে? তোর নানু মারা যাওয়ার আগে তোর মায়ের নামে কিছু জমি লিখে দিয়েছিল, সেটাই আজ বিক্রি করে এসেছি। কিন্তু মায়ের সম্পদ এভাবে বলার আগেই পাশ থেকে কবিরের মা বলল, আমার সম্পদ তো তুই, তোকে ছাড়া কিভাবে চলব আমরা? নিপা বাসায় এলে তাকে জানালেও সে কিছু বলল না তেমন, শুধু বলল, বেশ ভালোই, তুমি জলদি যাও, তোমাকে ছাড়া কিভাবে যাব আমি? আরে হো, আমি গেলে কেমন হবে? তাহলে চাকুরি করব কিভাবে আর পরিবারের খরচ মিটাব কিভাবে? হ্যাঁ ঠিকই বলেছ। বিদেশে আসলো কবির, এয়ারপোর্ট অবধি সে কবিরের সাথে নিয়েছিল সে। নিপা সাহস জুগিয়েছিল তাকে। বাবা মা সবার থেকে বিদায় নিয়ে সে বিদেশে এসেছিল চিকিৎসা করাতে। আজ 5 মাস পর সে সুস্থ হয়ে দেশে ফিরছে। ভিতরে কথা হয়েছে কবিরের সাথে বাবা মার সাথে ফোনে, কিন্তু কবির বলেনি সে সুস্থ হয়ে গেছে। ভেবেছে সামনাসামনি সারপ্রাইজ দেবে, কিন্তু কে জানতো আজ নিজেই এত বড় কিছুর সম্মুখীন হবে। কবির বিদেশ চলে গেল চিকিৎসা করতে। এই দিকে নিপার শ্বশুর শাশুড়ির সাথে আচরণ খারাপ করতে লাগলো। আগের মতো শ্বশুর শাশুড়ির কথা শোনে না, আগের মতো টাকা পয়সা দেয় না, কেমন জানি হয়ে গেছে নিপা। তার দেবর একদিন তার ভাবিকে জিজ্ঞাসা করেছিল, ভাবি তুমি এখন দেরি করে অফিস থেকে আসো কেন? আগে তো খুব তাড়াতাড়ি আসতে, আমার সাথে গল্প করতে, আমায় লেখাপড়া করার জন্য উপদেশ দিতে। এখন তুমি আমায় আগের মতো আমার সাথে গল্প করো না, লেখাপড়ার কথাও বলো না, ভাইয়ার খুঁজও তেমন রাখো না। কি হয়েছে ভাবি তোমার? আমি যখন ভাবিকে এই প্রশ্ন করলাম, ভাবি তখন রাখে আমাকে তাৎপর মারল। আমি সঙ্গে সঙ্গে কেঁদে দিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমার কান্নাটা কিছুতেই থামাতে পারছিলাম না। হঠাৎ আমার কান্নার আওয়াজ শুনে মা দৌড়ে আসলেন। কি হয়েছে বাবা তোর, তুই কাঁদছিস কেন? মা, ভাইয়ার কথা মনে পড়ছে তাই কান্না করছি। মা বলল, তোর ভাইয়া ভালো হয়ে যাবে, চিন্তা করিস না, আর কান্না করিস না। আমি আমার মাকে মিথ্যা বলেছি। আমি যদি বলতাম যে ভাবি আমাকে মারছে, তাহলে হয়তো মা এবং ভাবি দুইজনও কষ্ট পেত, তার চেয়ে বরং আমি একাই কষ্টটা পাই। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, ভাবি আগে এরকম ছিল না, এখন কেন এরকম করছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। ভাবি সকালে নাস্তা না খেয়ে অফিসে চলে গেলেন। আমি ভাবিকে কিছু বলিনি, কিন্তু আমি ভাবির পরে আমিও গেলাম। দেখি ভাবি কোথায় যায়। আমি অনেক দূর থেকে দাঁড়িয়ে দেখলাম একটা রাইস হোটেলে ঢুকলো, আর এখানে ভাবি 2 প্লেট রুটির অর্ডার দিল। সাথে আরেকজন ছিল, সেটাকে আমি চিনতে পারিনি। শুধু দেখলাম ভাবি তাকে নিয়ে একসাথে রুটি খাচ্ছে আর গল্প করছে। আমি দেখে বাসায় ফিরলাম। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমার মা জিজ্ঞেস করলো, বাবা তোকে এরকম মনমরা দেখাচ্ছে কেন? মা, কিছুই হয়নি, মাথাটা ব্যথা করছে তাই শুয়ে রইলাম। আমার মা আমাকে বলল, বাবা তোর ভাইয়াকে বাঁচাতে আরো 2 লাখ টাকা লাগবে। কেন মা আরো টাকা লাগবে? এত টাকা এখন কোথায় পাবো? আচ্ছা ভাবি তো এখন অনেক টাকা বেতন পাচ্ছে চাকরি করে, ভাবি আসুক দেখি কি করা যায়। বলতে বলতেই ভাবি হাজির। ভাবিকে বললাম, ভাবি ভাইয়াকে সুস্থ করতে নাকি আরো অনেক টাকা লাগবে। ভাবি তুমি তো চাকরি করছো, কিছু টাকা দাও, ভাইয়াকে সুস্থ করে তুলি। ভাবি বলল, আমি কয় টাকা বেতন পাই যে আমি তোমার ভাইয়াকে দিব? যে টাকা বেতন পাই সে টাকা আমার নিজেরই হয় না। এমন টাকা টাকা করবে না, বুঝলে? আমি ভাবির কথা শুনে অবাক হলাম। যে ভাবি একদিন এই সংসারের সকল খোঁজ খবর রাখত, আর সেই ভাবি কিনা সংসার থেকে দায়িত্ব ছেড়ে দিতেছে। বিষয়টা খুব দুঃখজনক। কিন্তু ভাবির এমন পরিবর্তন কেন হলো এটা আমাকে জানতেই হবে। এটা না জানা পর্যন্ত আমার পেটের খাবার হজম হবে না। পরদিন ভাবি যখন অফিসে গেল তখন আমি লক্ষ্য করে গেলাম
ভাবি অফিসে না গিয়ে দেখলাম একটা নির্জন জায়গায় গেল। সেখানে আমি দূর থেকে লক্ষ্য করলাম ভাবি যেন কার সাথে কথা বলছে, হাঁটছে। আমার ভাবিকে কেন জানি সন্দেহ হলো। ভাবি এখানে কেন এলো? তাহলে ভাবি চাকরি করে না, চাকরির নাম করে বাসা থেকে বের হয়। এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলাম। বাড়ি যেতেই মা বলল, বাবা তোর ভাইয়াকে কে জানি টাকা দিয়ে দিচ্ছে, তোর ভাইয়ার সমস্ত চিকিৎসা কে জানি করাবে, তোর ভাইয়ার বন্ধু হতে পারে। আমি মাকে বললাম, মা সত্যি বলছো? সত্যি, তুই আসার আগেই ফোন করে জানিয়েছিল। আমি শুনে খুশি হলাম, কিন্তু আমার মা আমাকে জিজ্ঞেস করলেন, বাবা তুই মনমরা কেন? না মা, আমার কিছু হয়নি, এমনি কিছুই ভালো লাগছে না। হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। খাবার খেতে মন চাচ্ছে না, তবু মায়ের মন রক্ষার্থে খাইলাম। দিন দিন ভাবি কেমন জানি হয়ে যাচ্ছে, এই চিন্তা আমার মাথা থেকে সরাতে পারছি না। কি করি? কিন্তু একটা কথা মাথা থেকে নামাতে পারছি না, ভাইয়াকে এত টাকা কে দিল? কি অদ্ভুত ব্যাপার। হঠাৎ ভাবির কণ্ঠ শুনতে পেলাম। মা বলল, বুমা অনেক পরিশ্রম করে আসছো, কিছু খেয়ে নাও। না মা, আমি খাবো না, আমার খিদে নেই। এই বলে ভাবি রুমে গিয়ে শুয়ে পড়ল। তো আমার কিছুতেই ঘুম আসছিল না, মাথায় চিন্তা আসছিল। ভাবি আসলে কি করে, ভাবি এমন হলো কেন? হঠাৎ ভাবির রুমে একক শব্দ পেলাম মানুষের। আমি ভাবির রুমে উকি দিয়ে দেখি কেউ নাই। ভাবি একা একা বসে কি যেন করছে। তারপর আমি আবার শুয়ে পড়লাম, কিন্তু আমার মনে হলো আরেকবার দেখে আসি। আমি তো অবাক, ভাবি রুমে নেই। আমি ঘর থেকে বের হলাম। ফজরের আয়ান পড়ে যাবে প্রায়। এমন সময় ভাবিকে দেখলাম অফিসের দিকে যাচ্ছে। আমি ভাবলাম এখন ফজরের আয়ান দিবে, এত ভোর বেলাতে ভাবি অফিসে যাবে কেন? আমি তো আগে থেকেই জানি ভাবি কোথায় যায়, কিন্তু কেন? সকাল 10টা বাজে, এমন সময় ভাবিকে কে যেন গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেল আর বলল, কাল অফিসে দেখা হবে। হঠাৎ আমার ভাইয়া হাজির। আমি তো অবাক, ভাইয়া তুমি না জানিয়ে এসে পড়লে? হ্যাঁ আমি এসে পড়লাম সবাইকে তোর ভাবিকে সারপ্রাইজ দিব বলে। কিন্তু ভাই লক্ষ্য করলো গাড়ি থেকে ভাবি নামছে। এই দৃশ্য দেখে ভাইয়া কেঁদে ফেলল। এসব দেখে কবির ভাবছে, কেন সে ঠিক হলো? অসুস্থতার সময় সে মারা গেল না কেন? ভাবতে ভাবতেই নিপা সামনে এসে দাঁড়িয়েছে। তুমি? কবির জিজ্ঞেস করলো। গাড়িতে যে লোকটি ছিল সে কে? তোমার কি হয়? নিপা বলল, শোনো, তুমি যাকে গাড়িতে দেখলে সে হলো আমাদের অফিসের হেড। তো ওনার সাথে তুমি কি করছিলে? উনি আমাকে বাসায় পৌঁছে দিয়ে গেল। কেন তুমি অন্য গাড়ি দিয়ে আসতে পারোনি? না, আমি অন্য গাড়ি দিয়ে আসতে পারি না। কেন আসতে পারো না? সকল জবাব কি তোমারে দিতে হবে? এই কথা বলার সাথে সাথেই ভাইয়া ভাবিকে একটা থাপ্পড় মারে। ভাবি তখন কেঁদে কেঁদে বলল, বাহ, এখন সুস্থ হয়ে শক্তি বেড়ে গেছে। ভাবি তখন বলতে লাগলো, জানো, আমি অফিসে কোনো চাকরি করিনি। আমি যখন অফিসে চাকরি নিতে গেলাম তখন অফিসের হেড স্যার আমায় বলল, তোমার চাকরি করতে হবে না, তোমার স্বামীকে বাঁচাতে যত টাকা লাগে আমি দিব, কিন্তু তুমি আমার সাথে একটা মিথ্যা প্রেমের অভিনয় বা নাটক করতে হবে। জাস্ট মিথ্যা অভিনয়, আর এই অভিনয় তোমার সাথে আমি করতে চাই। তুমি যদি আমার সাথে মিথ্যা নাটক করো তাহলে আমি তোমার স্বামীর সকল খরচ আমি দিব। আমি হেড স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার, আমি আপনার সাথে অভিনয় বা নাটক করলে আপনার লাভ কি? স্যার তখন বলল, আমি এই নাটক বা অভিনয়টা আমি আমার প্রেমিকাকে দেখাবো। তার জবাবে আমি জিজ্ঞেস করলাম, দেখালে কি হবে? সে হয়তো আমার কাছে ফিরে আসতে পারে। আমি জানতে চাই সে আমাকে সত্যি ভালোবাসে কিনা। যদি আমার সাথে তোমারে দেখে তাহলে আমার প্রেমিকা যদি আমাকে সত্যি ভালোবাসে এবং বিয়ে করতে চায় তাহলে সে আমার কাছে আসবে, কারণ কোনো নারী চায় না তার স্বামী অন্য কারো হয়ে যাক। আমি বলেছিলাম, স্যার আমি পারবো না, আমাকে চাকরি দিয়ে দেন। স্যার বলেছিল, চাকরি করে যে টাকা পাবে সে টাকা দিয়ে তোমার স্বামীকে সুস্থ করে তুলতে পারবে না। আর তাই আমি নাটক করতে রাজি হয়েছিলাম। এটা কি আমার অপরাধ? শুধু তোমাকে সুস্থ করে তোলার জন্য আমি নাটক বলো আর অভিনয় বলো আমি করেছিলাম। ভাবির কথা শুনে আমি হাও মাও করে কেঁদে ফেলি। ভাবি, তুমি সত্যিই মহান। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আর ভাইয়া ভাবিকে বলল, নিপা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। নিপা বলল, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আমার ভুল হলে আপনি ক্ষমা কইরেন।
প্রিয় বন্ধুরা, প্রতিটি ঘরে এরকম আদর্শবান স্ত্রী থাকলে আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে যেত। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমার স্বামী রোজ রাতে আমায় ঘুমে রেখে বাইরে যেত আর বলতো অফিসে অনেক কাজ জমা পড়ে আছে, আর তাই কাজগুলো শেষ করার জন্য আমি রাত জেগে কাজ করি। কিন্তু আমি তাকে সন্দেহ করতাম। একদিন একটা 12 বছরের মেয়েকে বাড়িতে নিয়ে আসলেন। আমি জিজ্ঞেস করলাম, এত অল্প বয়সী মেয়েটিকে কেন বাড়িতে নিয়ে আসলে? সে উত্তরে বলল, অফিসে অনেক কাজ জমা পড়ে আছে আর সেই কাজ রাতে দুজনে শেষ করতে হবে। সকালে ফাইল জমা দিতে হবে। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। মেয়েটা ঘোমটা পরা ছিল। আমি ঠিক চিনতে পারিনি। একদিন আমি তারা রুমে কি করে তা জানার জন্য আমি বেকুল হয়ে গেছি। আর তাই আমি তাদের রহস্য জানার জন্য আমি তাদের রুমে সিসি ক্যামেরা লাগিয়ে দিই। তারপর সিসি ক্যামেরায় যা দেখলাম তা দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। সেই ঘটনাটি আজ তোমাদের বলবো। স্বর্ণা আর শিমুল ভালোবেসে মা বাবার বিরুদ্ধে গিয়ে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। শিমুল বেশ ধনী পরিবারের সন্তান। অর্থ সম্পদের কমতি নেই। স্বর্ণা এক মধ্যবিত্ত ঘরের মেয়ে। 3 বছরের বিবাহ জীবনে তাদের 6 মাসের এক মেয়েও রয়েছে। মেয়ের নাম সীমা, তা শিমুল নিজেই রেখেছে। শিমুল প্রথম সন্তান না নিতে চাইলেও স্বর্ণার জোরেই সে মানতে রাজি হয়। আর এখন তো শিমুলের মা হয়ে উঠেছে ওই সীমা। প্রতিটা দিন তো বেশ ভালোই গেছে। তবে সামনে আসা দিনের কথা না কেউ জানে না জানতে চায়। 4 বছরের সংসারে শিমুল কোনো অভাব হতে দেয়নি। স্বর্ণা কিছু মুখ ফুটে বলার আগে তার প্রয়োজনীয় সব তার পথ তুলে রেখেছে। শিমুলকে ভালোবেসে স্বর্ণা তার মা বাবা ভাই সব হারিয়েছে। এতে তার কোনো দুঃখ নেই। তবে দুঃখ তো এটাই, যার জন্য সব ছাড়লো এখন সেই তাকে ছেড়ে অন্যের খাঁচায় বাসা বেঁধেছে। খাবার টেবিলে স্বর্ণা আর শিমুল বসে খাওয়ার নাটক করছে। কারণ স্বর্ণার মন আজ সকালে শিমুলের অফিসে তার কেবিনে যা দেখলো তা নিয়ে। আর শিমুলের মন ফোনে কারো সাথে মিষ্টি চ্যাটিং করায়। স্বর্ণা বেশ বুঝতে পারছে, শিমুলের মুখ দেখেই বোঝা যায়। সারাদিন স্বর্ণা এক ফোঁটা পানি মুখে তুলেনি। এখনো তুলতে ইচ্ছা করছে না। শিমুল স্বর্ণা কিছু বলবে মোবাইলের নিকে তাকিয়ে। স্বর্ণা এত সুন্দর করে ডাকলো, তবুও শিমুল আজ ওর দিকে তাকালো না। আগে ডাকার আগেই ওর পাশে আঠার মতো লেগে থাকতো। বেশ কয়েকদিন ধরেই শিমুল এমন করছে। প্রথম তো ভেবেছে কাজের টেনশনে হয়তো এমন দূরে থাকা। তবে ব্যাপারটা একদম অন্যরকম। কত ভালোবেসে শিমুল বলে ডাকে স্বর্ণা, আর সেই শিমুলই কিনা। স্বর্ণা সকালের ঘটনাটা বলেও বলতে পারছে না। লজ্জা আর ঘৃণা দুই তাকে গিলে খাচ্ছে। তবুও তার প্রাণের শিমুলকে ডেকে বলল, আজ তোমার অফিসে দিন কেমন গেল? ফোনটা সাইডে রেখে শিমুল স্বর্ণার দিকে তাকিয়ে রইল। হঠাৎ অফিস নিয়ে পড়লে যে? না, এমনি। ওহ হ্যাঁ, ভালোই গেছে। নতুন একটা প্রজেক্ট সাইন করেছি। বেশ মুনাফা হবে। আর পুরো টাকাটা সীমার নামে রাখবো। মেয়ে তো বড় হচ্ছে, 7 মাসের বুড়ি আমার। স্বর্ণা শুধু হুম বলে চুপ নিজের ভাতের দিকে তাকিয়ে আজ ভাতের দানা গুনার চেষ্টা করছে। স্বর্ণা, শুনো, কাল 2 দিনের জন্য শহরের বাইরে যাব, দেওপুর। সেখানেই নতুন প্রজেক্টটা দেখে আসতে হবে। তা তোমার ওইখান থেকে কিছু চাই? অবাক নয়নে স্বর্ণা শিমুলের দিকে তাকিয়ে রয়েছে। কেউ বলবে এই মানুষটার ভালো মানুষই ছাড়া ও জঘন্য আরেকটা রূপ আছে। ঘরে কি সুন্দর স্বামী, বাবা ছেলের দায়িত্ব তিনি খুব ভালোভাবে পালন করছে। আর ঘরের বাহিরে এক দুশ্চরিত্রা স্বামী, মিথ্যাবাদী ছেলে। সীমাকে কে খাইয়ে ঘুম পাড়িয়েছ তো? মায়ের সাথে আছে। কথাটা শেষও হয়নি। শিমুল রাগ দেখাচ্ছে। না না স্বর্ণা, একদম না। শুধু সুজি। সীমাকে নিয়ে কোনো হেলা নয়। বাড়তি অন্য কোনো খাবার সাথে দিবা না। বাহিরের কেনা খাবার মোটেই ভালো, মোটেই নয়। কি সুন্দর পিতা হওয়ার দায়িত্ব পালনে ব্যস্ত। স্বামী হিসাবে কেন এত দায়িত্ববান ন শিমুল? কথাটা স্বর্ণা তার মনের ভিতরেই গেঁথে রেখেছে। আজ ওর বাবার কথা বারবার মনে হচ্ছে। শিমুলকে আপন করতে গিয়ে যে সবাইকে পর করে দিলাম। স্বর্ণা কি করবে বুঝতেই পারছে না। দিন যেন তার কাটে না।
যখনই শিমুল বাহিরে বের হয় ওর শুধু মনে হয় শিমুল অন্য কারোর কাছেই গেছে। আজকাল স্বর্ণা কাছে ডেকেও শিমুলকে পায় না। তার যে কত কাজ, না পারছে কাউকে কথাটা বলতে, না পারছে শিমুলের এই অপব্যবহার সহ্য করতে। স্বর্ণা ভেবেছে শিমুলের এই বদ অভ্যাস ঠিক হবে, তবে তা যে ধীরে ধীরে ভয়ানক রূপ নিবে তা কে জানত। কিন্তু আমার স্বামী কার সাথে কোনো মেয়ের সাথে গল্প করে তার আমি রহস্যটা কিছুই জানি না। তবে যে কোনো মেয়ের সাথে সে প্রেম করে বেড়াচ্ছে। বাপের বাড়িতে যাওয়ার মুখ নেই, আর সীমাকে নিয়ে কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা তো নেই। কি করবে এই ছোট্ট শিশুটিকে নিয়ে? কোনো পথে যাবে? সীমার এখন 1 বছর। জন্মদিনটা বেশ ধুমধাম করেই হবে। বেশ লোকজন সাজসজ্জায় বাড়ি হয়ে রয়ে। সীমাকে আজ পরীর মতো লাগছে। এই 5টা মাস স্বর্ণা যে কি মরণ যন্ত্রণা ভোগ করেছে তা কেউ জানে না। শিমুলের অবহেলা দিন দিন বেড়েই চলছে। মধ্যরাত অবধি তার কথোপকথন সব স্বর্ণার কানে আসত। ঘুমের ভান ধরে বিছানায় শুলেই শিমুলের মোবাইল ফোনের শব্দ হতো। টাকায় মুড়িয়ে রেখেছে স্বর্ণাকে শিমুল। তবে এই টাকায় তো স্বর্ণার মনে সুখ আসবে না। মাঝে মাঝে ইচ্ছা করে ছেড়ে চলে যায়। তবে শিমুলের জন্য যে ভালোবাসাটা, ওটাকে এখনো খুন করতে পারছে না। নিষ্ঠুর দুনিয়ায় বের হলে তো কখন কোনো হায়নাদের শিকারী হয় তা ঠিক নেই। এর চেয়ে এখানে শেফ তো আছি। এত মানুষের ভিড়ে শিমুলকে কোথাও দেখতে পাচ্ছে না স্বর্ণা। কোথায় ও? কিছুটা দূরে স্বর্ণার চোখ পড়তেই মলিন শুকিয়ে থাকা মুখটা আরো শুকিয়ে এসেছে। এটা তো সেই মেয়েটা যার সাথে শিমুলের সম্পর্ক চলছে। আজ শিমুল ওকে বাড়ি পর্যন্ত নিয়ে এলো, কিন্তু মেয়েটির চেহারা দেখতে পাইনি, আমি তাকে ঠিক চিনতেও পারিনি। এতদিন তো যাই করেছে সকলের আড়ালে, আজ কি তা আর রাখবে না? শিমুল, তোমার কি একটুও আমায় হারানোর ভয় নেই? ভয় করে না আমি সব জানলে তোমায় ছেড়ে চলে যাব কিনা? কেন শিমুল, কেন বারবার তুমি আমায় আঘাত দাও কেন? বাহিরে মন ভরেনি তাই ঘরে এনে তুললে? আল্লাহ, হয় আমায় কোনো পথ দেখাও, নয়তো শক্তি দাও, এত শক্তি দাও যে শিমুলের সব কীর্তি আমি সহ্য করতে পারি। ভাবনায় ডুবে ছিল স্বর্ণা। শিমুল মেয়েটাকে নিয়ে স্বর্ণার সামনে হাজির। স্বর্ণা! শিমুল হাসি মাখা চেহারা নিয়ে স্বর্ণাকে ডাকছে। স্বর্ণা এই মুহূর্তে কারো ডাক কানে শুনছে না। স্বর্ণা, এই স্বর্ণা! 2-3টে ডাক পড়তেই স্বর্ণার মন ভাবনার জগৎ থেকে ফিরেছে। কি ভাবছ? কখন থেকে ডাকছি? স্বর্ণার এবার হুঁশ হলো, এতক্ষণ অন্যমনস্ক ছিল। শিমুলের ডাকে সাড়া দিতে না দিতেই সত্যি সত্যি সেই মেয়েটা হাজির। একেবারে শিমুলের পাশে এসে দাঁড়িয়েছে। তবে শিমুল একটু ভদ্রতার সাথে ওর কাছ থেকে সরে এলো, যেন অচেনা কেউ হবে। হ্যালো ম্যাম। স্বর্ণা অপলক ওই মেয়েটার দিকে তাকিয়ে ভাবছে, কি মায়াবতী মেয়েরে তুই! তোর কত রূপ! তোর মধ্যে এমন কি আছে যার জন্য আমার স্বামী আমার রইল না? এক মনে ভাবছে আর দেখছে। পরিচয় করিয়ে দিই, ও শান্তা, আমার PS। মাস 6 হলো কাজে জয়েন হয়েছে। স্বর্ণা কিছুটা মনকে শক্ত করেছে। পরিচয় করাচ্ছে PM, আর বাস্তবে তার প্রেমিকা। শিমুল কখনো তো কোনো স্টাফকে বাড়িতে আনতে দেখিনি, আজ হঠাৎ সামান্য কর্মচারীকে বাড়িতে এনে তুললে। স্বর্ণা কাটা বিধানও কথা বলেছে। এতে ওই শান্তা নামক আত্মা ডাইনি ভূতটা বেশ অপমান বোধ করছে। শিমুলের মুখের দিকে তাকিয়ে রয়েছে এক পলকে। ভেবেছে শিমুল কিছু বলবে। বেচারা শিমুল চুরের মতো এদিক ওদিক তাকিয়ে মরছে। শিমুল! এই শিমুল! হ্যাঁ শুনছি, বলো। কি বলবো? বললো না তো, একটা অফিসের সামান্য কর্মচারীকে বাড়িতে এনে এভাবে বউ এর সাথে ঘটা করে পরিচয় দেওয়ার কি আছে? আসলে হলো কি, ওই আমার একটা ফাইল অফিসে রয়ে গেছিল, আর ওটা বেশ জরুরি ছিল, তাই ও ওটা নিয়ে এসেছে। আর কি? ওহ আচ্ছা, ফাইল দেয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। শিমুল ভয়ে কুঁকড়িয়েছে। এর মানে স্বর্ণাকে হারানোর ভয় মনে বহু। ভয়টা ভিতরে থাক, সামনে এনে লাভ হবে না। বেশি টাইট করতে গিয়ে রশিটাই না ছিঁড়ে যায়। মিস, এসেছ যখন খেয়ে দিয়ে যেও কেমন? দু কথা শুনিয়ে স্বর্ণা চোখের কোণে জমা লোকানো পানিটা নিয়ে শিমুলের আর শান্তার কাছ থেকে সরে এসেছে। পার্টি শেষ। আজ শান্তা কি যাবে না নাকি? শিমুল! হ্যাঁ স্বর্ণা। সবাই তো চলে গেছে, তোমার PS রয়ে গেল যে। আসলে শিমুলই তো শান্তাকে আটকিয়েছে। তবে এখন ঝামেলা স্বর্ণাটা। কত প্রশ্ন করে।
আগে তো এত প্রশ্ন করতো না। আসলে ওর বাড়ি অনেকটা দূরে, আর রাত ও বহু হয়েছে, তাই আমিই বলেছি রাতটা এখানে থাকতে। অবশ্য তুমি যদি চাও আর কি। হা হা করে স্বর্ণা হেসে উঠেছে। হাসালে শিমুল বল হাসালে। থাকতে বলেছই যখন, এখন আর আমার মতামত কিসের? শিমুল কিছুটা বিভ্রস্ত। ফেসে গেল নাকি? বাদ দাও, তোমার যা ভালো লাগে তাই করো। একটা ভারী পাথর মনে রেখে কথাটা বলে স্বর্ণা তার রুমে চলে গেছে। মেয়েটা ভয় পেয়েছে, তাই এত কিছুর দিকে নজর না দিয়ে মেয়েটাকে আঁকড়ে ধরে থাকতে চাই, আর দেখতে চাই শিমুল কতটা নিচে নামতে পারে। মধ্যরাত প্রায়, সীমাকে ঘুম পাড়িয়ে স্বর্ণা শুয়েছে। শিমুল এখনো ঘুমায়নি, ও তো স্বর্ণার ঘুমানোর অপেক্ষায় আছে। তবে স্বর্ণাকে জাগতে দেখে শিমুল বহু হতাশ। ঘুমাওনি তুমি? না, তুমি জেগে যে? না, ওই অফিসের ওই ফাইলটা দেখার বাকি রয়েছে। সকাল সকাল তো ওটা নিয়ে বের হতে হবে। ওহ, তাহলে শুয়ে না থেকে দেখে নাও। হ্যাঁ, তবে শান্তার কাছে সব ডিটেলস ওকে সাথে না নিয়ে কি করে বুঝবো? এতে এত ভাবনার কি শিমুল? তুমি যেমন চিন্তায় ঘুমাতে পারছো না, তেমন শান্তাও হয়তো সেই চিন্তায় মগ্ন। শিমুল একরাশি প্রশ্নসূচক হয়ে স্বর্ণার দিকে তাকিয়ে রয়েছে। মানে ফাইলের চিন্তায়? বলতে চাইছি। তা যাও, শান্তার রুমেই অফিসের ফাইলের কাজটা করে এসো। এখানে করতে পারবে না, কারণ আমি আবার তোমাদের ডিস্টার্ব করতে পারি। কথা কিভাবে স্বর্ণা বলেছে? কেন বলেছে তা আর শিমুলের কানে ঢুকলো না। এখন তো ওর অন্যরকম চিন্তা মনে চলছে, আর তাই এত সব ভেবে মোডটা নষ্ট করে লাভ কি? তারপরের দিন স্বর্ণা বলল, এখন সকাল হয়েছে, শান্তাকে বাড়িতে পাঠিয়ে দাও। শিমুল বলল, জানো স্বর্ণা, ওর মা বাবা আজ বাড়িতে নেই, তাই বলছিলাম আজকের রাতটা ও থেকে যাক। তুমি কি বলো? আমি আবার কি বলবো? তোমার বাড়ি, তোমার ঘর, তুমি যাকে ইচ্ছা তাকে নিয়ে আসবে বাড়িতে। আমি কি তোমায় কিছু বলতে পারি? সেই সুযোগ আমাকে দাও। তোমার যা ভালো মনে হয় তাই করো। আমার কিছুইতে ঘুম আসছে না। আমি আজ ঘুমের ভান করে রইলাম। শিমুলের সাথে তার কিসের সম্পর্ক এটা আমার জানতে হবে। তারা ওই রুমে কি করে তা আমার জানতে হবে। কিন্তু আমার স্বামী বলে অফিসের কাজ করে, এই কথা আমার কিছুইতে বিশ্বাস হয় না। আমি আর সহ্য করতে পারবো না। হয় আমি থাকবো বাড়িতে, না হয় শান্তাকে নিয়ে ও থাকবে বাড়িতে। আমি আমার মেয়ে সীমাকে নিয়ে যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাব। বাকিটা আল্লাহ দেখে নিবে। তাও আমি এ বাড়িতে চোখের সামনে এসব দেখতে পারবো না। কিন্তু আমি এ বাড়িতে রয়েছি শুধু মেয়েটাকে চিনার জন্য। মেয়েটাকে কি, তার পরিচয়, আর তারা রুমে কি করে তা জানার জন্য। আসলে কি অফিসের কাজ করে নাকি অন্য কিছু? আর এই রহস্য জানার জন্য আমি তার রুমে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিই। আমি আমার বড় ভাই রিপনকে বললাম, ভাই তুমি আমার একটা উপকার করবে। কি উপকার? আর এভাবে অসহায়ের মতো বলছো কেন? বলো, তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি, হয়েছে আমার স্বামী। তোমার স্বামীর আবার কি হলো? আমি সব পরে তোমারে বলবো। তার আগে তুমি আজ তাড়াতাড়ি একটা সিসি ক্যামেরার ব্যবস্থা করে আমাকে দাও। ঠিক আছে আপু, আমি ক্যামেরা নিয়ে আসছি। শিমুল আর শান্তা রুমে ছিল না। রুমে অতিরিক্ত গরম থাকায় বাহিরে ঘুরতে বের হয়েছে। আর এই সুযোগে আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিলাম তাদের রুমে। তারপর তারা দুজন ঘরে ফিরল সন্ধ্যার দিকে। আমি বললাম, শিমুল আজও কি শান্তা তার বাড়িতে ফিরল না? সে আমার সাথে রাগ দেখিয়ে বলল, শান্তা আমার বাড়িতে থাকবে, ও আমার অফিসের কাজে হেল্প করে, ওকে আমার দরকার। আমি মনে মনে বললাম, কি দরকার সেটা তো আমি ভালো করেই জানি। যদি আগে জানতাম তাহলে তোমার মতো এমন নিচু মনের মানুষকে কখনো বিয়ে করতাম না। আজ তোমরা রুমে অফিসের কাজ করো নাকি অন্য কিছু করো, সব ধরা পড়বে। আজ তোমার শেষ দিন। তারপর আমি ল্যাপটপ নিয়ে আমার রুমে বসে তাদের কাণ্ডকলাপ দেখতে লাগলাম। তারা দুজন রুমে প্রবেশ করলো। তারপর আমি দেখলাম তারা দুজন এক অদ্ভুত আচরণ করতে শুরু করলো। কিন্তু মেয়েটার চেহারাটা দেখে আমি চমকে গেলাম। এটা কে? এ তো অফিসে চাকরি করে না। ও তো আমার ছোট বোন ফারুক। তাহলে কি আমার ছোট বোন আমার সাথে প্রতারণা করলো? আমি এসব কি দেখছি? আমি চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকার শুনে আমার শাশুড়ি শ্বশুর রুম থেকে বের হয়ে আসলো। বৌমা, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? প্রিয় বন্ধুরা, তারপর কি হয়েছিল সেটা পরের পার্টে জানানো হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। আমার স্বামী একজন চরিত্রবান ছিলেন। আমি তাকে সবসময় অবহেলা করতাম, তারপরও সে কোনো রাগ করত না। একদিন রাস্তা থেকে একটা মেয়েকে নিয়ে আসলেন আমার বাড়িতে। মেয়েটা দেখতে খুবই সুন্দরী ছিল, কিন্তু মেয়েটিকে যে বাড়িতে নিয়ে আসলেন তার আমি কিছুই জানতাম না। মেয়েটিকে লুকিয়ে রাখতেন। একদিন আমি হঠাৎ রুমে গিয়ে যা দেখলাম তা দেখে আমার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তাহলে পুরো ঘটনাটি আপনাদের বলি। আমি রাত 12টার দিকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ একটি মেয়ে পিছন থেকে বলতে লাগলো, এই যে শুনছেন, প্লিজ আমায় একটু হেল্প করেন। মেয়েলি কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকালো রাতুল। রাত প্রায় 1টা বাজে। এত রাতে একটা মেয়ে, তাও আবার কালো বোরকা, কালো হিজাব, হাত মোজা, পা মোজা পরা, হাতে বড়সড় একটা ব্যাগ। কিছুটা বিগড়ে গেল রাতুল। কি হেল্প করব আপনায়? আর এত রাতে একটা মেয়ে মানুষ রাস্তায় কেন এই বেশে? আমি অনেক বিপদে পড়ছি, প্লিজ কোথাও আজকে রাতটা থাকার ব্যবস্থা করে দেন। কান্না ভেজা কণ্ঠে বলল। প্লিজ কান্না থামান, মানুষ দেখলে বাজে ভাববে। এত রাতে একটা ছেলের কাছে হেল্প চাচ্ছেন, আজব মেয়ে আপনি। বিপদে পড়লে মানুষ আজবই হয়ে যায়। আজব হন আর যা ই হন, আমি আপনাকে কোথায় থাকার ব্যবস্থা করে দিই বলেন? আপনার বাসায় আজ রাতটা থাকা যাবে, বিশ্বাস করেন সকালে চলে যাব। এই মেয়ে, তোমার কমন সেন্স আছে? এত রাতে মেয়ে নিয়ে বাসায় গেলে আব্বু আম্মু আমায় কুইকটা লবণ দিবে। আমায় কোনোভাবে হেল্প করা যায় না? হেল্প করতেছেন, এত রাতে বাসা থেকে বের হয়েছেন কেন? ঠিকানা কোথায় আপনার? বাসার ঠিকানা দেন, আমি বাসায় পৌঁছে দেই। বাসায় যাওয়ার হলে আর এত রাতে রাস্তায় থাকতাম না। আমার পরিবারে আপন কেউ নেই, সৎ মা বাবা নেই। তাহলে আমি হেল্প করতে পারব না। হাঁটতে শুরু করলো রাতুল। মনের ভেতর খচখচ করতে লাগল। মেয়েটা হয়তো খুব বিপদে পড়ছে, নয়তো কি অপরিচিত কারো কাছে এত অনুরোধ করে? এখন তো রাস্তায় বখাটেদের অভাব হবে না যদি মেয়েটার কিছু হয়। এই ভেবে আবার পিছন হাঁটতে লাগল। আরে এখানেই তো ছিল, মেয়েটা কই গেল? আশেপাশে খুঁজতে লাগল। দেখে মেয়েটা দেয়ালের আড়ালে বসে আছে। এই যে শুনছেন, আমচকা কারো ডাক শুনে হকচকিয়ে উঠে মেয়েটা। দেখে ওই ছেলেটা আবার আসছে। আপনি আবার কেন আসছেন? আপনার নিতে আসলাম। ইচ্ছা হলে আমার সাথে চলেন, রাতটা থেকে সকালে চলে এসেন। মেয়েটা কেঁদেই চলছে। প্লিজ কান্না থামান, চলেন আমার সাথে। বিশ্বাস করেন আমার মনে কোনো অন্য মতলব নেই। আমি সকালেই চলে আসব। আমি কি বলছি, আপনার মনে অন্য মতলব আছে। হাঁটতে শুরু করল দুজন। আমার ব্যাগটা একটু আপনার হাতে নিবেন? কেন কেন? আজব মেয়ে তো আপনি, আপনার ব্যাগ টানাবেন আমায় দিয়ে? এভাবে বলছেন কেন? থাক, লাগবে না। হয়েছে, দেন, আমার আছে। ওরে বাবা, এত ওজন কেন ব্যাগ? এই আপনি কি বাসা থেকে পালিয়ে আসছেন? মাথা নিচু করে। কেন পালিয়েছেন? সেই কখন থেকে কেঁদেন যাচ্ছেন, প্লিজ কান্না থামান। আমার মতো বিপদে থাকলে আপনিও কাঁদতেন। আমার সৎ মা আমার ঠিক করছে একজন বুড়ো মানুষের সাথে। উনার 3টা বাচ্চা আছে, বউ আছে 3টা। পালিয়ে না আসলে ওই বুড়ো মানুষটার সাথে বিয়ে হয়ে যেত। পালিয়ে আসলেন, থাকবেন কোথায় সেটা ভাবেননি? আত্মীয় স্বজন কেউ আছে এখানে? আত্মীয় স্বজন থাকলে কি নির্লজ্জের মতো আপনার হেল্প চাইতাম? আজব মেয়ে তো আপনি, থাকা খাওয়ার জায়গা নেই অথচ বাসা থেকে পালিয়ে এসছেন। যাই হোক, সেটা আপনার ব্যাপার। নাম কি আপনার? জুয়েনা আক্তার মিম। আপনার নাম কি? হায়দার হোসেন রাতুল। আচ্ছা, আমি কি আপনার বাসায় থাকবো আজকে রাতে? বাসায় না তো জঙ্গলে থাকবেন? আমায় বিশ্বাস না হলে রাস্তা মাপেন। বিশ্বাস না হলে কি হেল্প চাইতাম? আপনার বাবা মা যদি কিছু বলে? বাবা মা এখন মনে হয় ঘুমিয়ে গেছে। যেভাবে হোক ম্যানেজ করব, আপনার ভাবতে হবে না। আমি আর হাঁটতে পারছি না, হাত পা অবশ হয়ে যাচ্ছে। গাড়ি ডাকলে ভালো হতো। বাসার সামনে এসে গাড়ি খুঁজেন? মানে মানে আপনি এখন আমার বাসার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি একটু আড়ালে দাঁড়ান, আমি দেখে আসি বাবা মা ঘুমাইছে কিনা। আচ্ছা। বাসার ভিতরে ঢুকল রাতুল। বাবা মা ঘুমিয়ে গেছে। যাক, আল্লাহ রহমত করছে। এই আসেন, আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটবেন, কোনো শব্দ যেন না হয়। আচ্ছা।
এই আপনার পায়ে কি পায়েল পড়ছে? ঝুনঝুন শব্দ হচ্ছে। হ্যাঁ, মোজার নিচে পায়েল। আমি খুলে ফেলছি, ওয়েট। বাবা, মোজার নিচে পায়েল। রাতুল আর জুয়েনা আস্তে আস্তে পা টিপে টিপে বাসার ভেতর প্রবেশ করল, যাতে কেউ টের না পায়। রাতুল রুমের ভেতর ঢুকে দরজায় ছিটকানি লাগিয়ে দিল। মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করছে। রাতুল ফিসফিস করে জুয়েনার উদ্দেশ্যে বলল, কোনো রকম শব্দ করবেন না। আর এটা আমার রুম, আজকে রাতে এখানেই থাকবেন। জুয়েনা কান্না ভেজা ফাঁপা ফাঁপা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আপনি কোথায় থাকবেন? আমি কোথায় থাকবো মানে? আমিও রুমে থাকবো। আপনি খাটে ঘুমাবেন আর আমি সোফায়। হাজার হোক আপনি আমার অতিথি, অপ্রত্যাশিত অতিথিও বলতে পারেন। অতিথির আপ্যায়ন না করলে আল্লাহ আমায় পাপ দিবে। না না, আপনি খাটে ঘুমান, আমি সোফায় ঘুমাবো। এমনিতেই আপনায় অনেক বিরক্ত করছি। বিরক্ত করেননি, ঝামেলায় জড়াইছেন। বাবা মা টের পেলে কি হবে সেটা আল্লাহই জানে। আচ্ছা, আপনি সেই কখন থেকে কেঁদেই যাচ্ছেন, প্লিজ কান্না থামান। কি আপনি মনে হয় অনেক ক্লান্ত। হাত মুখ ধুবো, অনেক ক্লান্ত লাগছে। আচ্ছা, আপনি হাত মুখ ধুয়ে আসেন। আমার খুব ক্লান্ত লাগছে। আমি সোফায় শুয়ে পড়ছি, আপনি খাটে শুয়ে পড়েন ফ্রেশ হয়ে। আর শুনেন, সকালে কেউ দরজা নক করলে দরজা খুলবেন না। দরজা নক করলে আপনি গেস্ট রুমে চলে যাবেন, আর আপনার ব্যাগটাও খাটের নিচে রাখেন। আচ্ছা, কোনো মেয়েলি জিনিসপত্র রুমে রাখবেন না ভুলেও। সব ব্যাগে গুছিয়ে রাখেন। কালকে সকালে চলে যাবেন, কিন্তু দেখতেই তো পাচ্ছেন কত রিস্ক। চলে যাব। আমার বউ তার বাপের বাড়ি গেছে, কালকে দুপুরে চলে আসবে। এসে যদি আপনার এই রুমে দেখে তাহলে একদম মেরে ফেলবে। কি আপনার বউ আছে? কেন, আমার বউ থাকা কি অস্বাভাবিক কিছু? না, সেটা বলিনি। যাই বলেন, যান ফ্রেশ হয়ে শুয়ে পড়েন, আমার খুব ক্লান্ত লাগছে, এখন ঘুমাবো। রাত প্রায় 2টা বেজে গেছে, সকালে উঠে আবার অফিসে যেতে হবে। জুয়েনা হাত মুখ ধুইতে গেল। রাতুল সোফায় শুয়ে পড়ল। লোকটা কত ভালো, আমার জন্য কত রিস্ক নিল। এমন ভালো মানুষও এই যুগে আছে। লোকটার ভেতরে খারাপ কোনো দৃষ্টিভঙ্গি নেই। এসব ভাবতে ভাবতে তাড়াতাড়ি হাত পা ধুয়ে নিল। খুব ক্ষুধা পেয়েছে, কালকে দুপুরে ভাত খেয়েছে, এখন পর্যন্ত এক ফোঁটা পানিও মুখে দেয়নি। আবার খুব কান্না পাচ্ছে, চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে। কান্না করলে বুকের ভেতরটা হালকা হতো। এমনটা হবে জুয়েনা কখনো ভাবতেও পারেনি। আজকের এই রাতটা হয়তো কখনো ভুলতে পারবে না। মাথার ভেতর দাগ কেটে থাকবে। লোকটার কালকে দুপুরে সকালে চলে আসবে। সকালে চলে যেতে হবে, কিন্তু কোথায় যাবে? তার জন্য যে সব দুয়ার বন্ধ। মাথার ভেতর প্রচন্ড পেইন হচ্ছে, ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না। এখন কি লোকটাকে ডাকা ঠিক হবে? অনেক বিরক্ত করছি উনাকে। খাটের উপর বসে রইল, ব্যাগেও খাবার কিছু নেই। লোকটা মাত্র শুইল, খুব ক্লান্ত বোধ হয় উনি। এখন ডাকলে কি রকম রিয়েক্ট করবে কে জানে। যে রকম রিয়েক্ট করার করুক। বিপদে পড়লে সব রকম রিয়েক্ট সহ্য করতে হয়। বিপদটা নিজের ভুলের কারণে হয়েছে, তাই সব রকম পরিস্থিতি নিজেরই ফেস করতে হবে। রাতুলের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, এই যে শুনছেন, বেশি জোরেও কথা বলা যাবে না। আবার বলল, এই যে শুনছেন, একটু উঠেন প্লিজ। ধুর, উনি উঠছে না। এইটুকু সময়ের ভেতর এত গভীর ঘুমে তলিয়ে গেল। না, এভাবে উঠবে না উনি, অন্য পন্থা অবলম্বন করতে হবে। রাতুলের পায়ে পানি ছিটা দিল। রাতুল সাথে সাথে হকচকিয়ে লাফিয়ে উঠল। এই কে? চুপ, আমি জুয়েনা। কিছুটা বিরক্ত ভাব নিয়ে বলল, ও আপনি? এতক্ষণ তো বোরকা হিজাব পরা ছিলেন, তাই চিনতে পারিনি। খুব বিরক্ত হচ্ছেন তাই না? জানেন আমি কালকে রাতে ভাত খেয়েছি, এখন পর্যন্ত একটু পানিও মুখে দেইনি। ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারছি না। যদি কিছু খেতে দিতেন। মেয়েটার মুখটা একদম শুকিয়ে আছে, চোখগুলো ফুলে গেছে, নাকের ডগায় ঘাম জমেছে বিন্দু বিন্দু।
কি মায়া মেয়েটার ভেতর! এত মায়াবী মানুষ কি করে হয়! খুব মায়া হলো মেয়েটার প্রতি। আচ্ছা আপনি বসুন, আমি ডাইনিং রুম থেকে খাবার নিয়ে আসছি। নিঃশ্বাস ছেড়ে বাঁচল ছুঁয়ে না। না, লোকটা খুব বেশি ভালো। কি ধৈর্য! জগৎটা এত বেশি বৈচিত্র্যময় কেন? কিছু কিছু মানুষ নর্দমায় ময়লা আবর্জনার চেয়েও খারাপ, আর কিছু কিছু মানুষ খুব বেশি ভালো। তখন তাকে খাবার দিল আর বলে দিলাম খেয়ে ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে, আর আপনাকে ডিস্টার্ব করব না, আমি খেয়ে ঘুমিয়ে পড়ছি। সকাল হলো, আপনি গেস্ট রুমে চলে যান, এখানে থাকবেন। আমি একটু বাহির থেকে আসছি। এসে দেখি মেয়েটা অসহায়ের মতো গেস্ট রুমে বসে রয়েছে। আমি এসে বললাম, চলে যান, সকাল তো হলো, আপনি তো বললেন সকাল হলে চলে যাবেন। প্লিজ আজ রাতটা থাকতে দিন, আমি কাল চলে যাব। হায় আল্লাহ, আমি কোন বিপদে পড়লাম! প্লিজ আজকের রাতটা আপনার বাড়িতে থেকে সকালে চলে যাব। আজব তো, আপনি কাল বললেন আজ চলে যাবেন, আর এখন বলতেছেন কাল চলে যাবেন। আমি বউ বাপের বাড়িতে থেকে একটু পরেই এসে যাবে, তখন কি হবে? আপনাকে দেখলে আমায় মেরে ফেলবে। আমি গেস্ট রুমে থাকবো, কোনো শব্দ করব না। মেয়েটার এমন আকুতি মিনতি দেখে আর না করতে পারলাম না। তার কথা মেনে নিলাম। একটু পর আমার স্ত্রী বাড়িতে চলে আসলো, আর মেয়েটি দ্রুত গেস্ট রুমে চলে গেল। আমি বললাম, কিভাবে এত সকাল সকাল চলে আসলে? আমাকে ফোন করলেই তো তোমাদের এগিয়ে নিয়ে আসতাম। আমার বউ বলল, আর এত দরদ দেখাতে হবে না। আমি এতদিন বাপের বাড়িতে ছিলাম, একটা ফোন দিয়ে খবর পর্যন্ত নেননি, আর এখন দরদ দেখাতে আসছে। তুমি এভাবে কথা বলছো কেন? এই 2টা দিন আমি একটু বিজি ছিলাম। তোমার আর বিজি কিসের? আর বলো না। আমার বন্ধু রাশেদ বলেছে তার সাথে ব্যবসার কাজে লাগতে। হয়েছে হয়েছে, এবার বাজারে যাও, দ্রুত বাজার নিয়ে এসো। আমি বাজার নিয়ে আসলাম। আমার বউ রান্না করতে গেল রান্নাঘরে। আমি এর ভিতরে একবার গেস্ট রুমে গেলাম, গিয়ে দেখি মেয়েটি ঘুমিয়ে আছে। আমি আস্তে আস্তে ডাক দিলাম, এই যে শোনেন। তখন জুয়েনা বলল, আমি ঘুমাইনি, আমি আপনার এবং আপনার স্ত্রীর কথা সব শুনেছি। আপনার মতো এত চরিত্রবান স্বামীর সাথে এরকম আচরণ করে আপনার স্ত্রী। আচ্ছা আপনি জানেন আমি একটা নরকে আছি। আমার বাবা মা পছন্দ করে আমাকে এই মেয়েকে বিয়ে করেছিলাম, কিন্তু আমি আমার মনের মতো স্ত্রী পাইনি। হঠাৎ স্ত্রীর ডাক পড়ল। আমি আস্তে করে ওয়াশরুমের পাশ দিয়ে বের হয়ে গেলাম। আমার স্ত্রী বলতে লাগলো, তুমি ওয়াশরুমে ছিলে নাকি গেস্ট রুমে? আমি বলেছি গেস্ট রুমে গিয়েছিলাম, আমার একটা পুরাতন ব্যাগ খুঁজতে। ও তাই? ঠিক আছে, এখন রাতে খাবার খেয়ে নাও। তুমি খেয়েছো? খেয়েছি। এত ব্যান ব্যান না করে খেয়ে নাও। স্ত্রীর এরকম কথা শুনে কারো গলা দিয়ে ভাত নামবে না। তারপর আমার স্ত্রী যখন ঘুমিয়ে পড়ল, আমি কিছু খাবার নিয়ে গেস্ট রুমে চলে গেলাম। তারপর জুয়েনাকে বললাম, নাও চুপচাপ খেয়ে নাও। তুমি খাবে না? না আমি খাবো না, তুমি খেয়ে নাও। জুয়েনা আমাকে বলল, ঠিক আছে, আমিও ভাত খাবো না যদি আপনি না খান। না, তুমি কি বলছো? তুমি আমার কে? মনে করো আমি তোমার একজন আপনজন। জুয়েনার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগতো। আমি জুয়েনাকে বললাম, আচ্ছা তোমার কেমন ছেলে পছন্দ বলো, আমি তোমাকে বিয়ে দিব। আমার কেমন ছেলে পছন্দ জানতে চান? যদি বলি আপনার মতো। ও তাই জুয়েনা, আসলে আমি তোমার কথার মায়ায় পড়ে গেলাম। আমরা এসব গল্প করছিলাম, আমার স্ত্রী পাশ থেকে সব শুনে ফেলেছে। ততক্ষণে আমার স্ত্রী জুড়ে চিৎকার করে এলাকার মানুষ দিয়ে বাড়িতে ভিড় জমিয়ে ফেলেছে। জুয়েনা বলল, এখন কি হবে? কিছু হবে না। এলাকার মাতবর এসে আমাকে জিজ্ঞেস করলো, তোমার ঘরে এই মেয়েকে কতদিন পর্যন্ত লুকিয়ে রেখেছিলে? মাতবর সাহেবের জবাবে আমি বললাম, কারো সম্বন্ধে ভালো করে না জেনে বাজে মন্তব্য করবেন না। এই মেয়েটি বিপদে পড়ে রাস্তায় কাঁদছিল রাত 2টার দিকে। আমি তাকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। এটা কি আমার অপরাধ? এলাকার লোক বলল, ভালো কথা, আশ্রয় দিয়েছে, কিন্তু তাকে লুকিয়ে রাখলে কেন? তার জবাবে আমি বললাম, আমি তাকে লুকিয়ে রেখেছি আমার স্ত্রীর জন্য। কারণ আমার স্ত্রী যদি অনুমতি নিতাম তাহলে কোনোদিন মেয়েটাকে আশ্রয় দিত না, আর তাই তাকে লুকিয়ে রেখেছিলাম। এটা আমরা মেনে নিতে পারলাম না। মাতবর সাহেব না মেনে নিতে পারলে আমাকে কি করতে হবে বলেন? তোমাকে এর শাস্তি হিসেবে এই গ্রাম ছাড়া হতে হবে। এলাকার সব মানুষ বলাবলি করতেছে। হঠাৎ করে জুয়েনা বলে উঠল, মাতবর সাহেব, আমি রাতুলকে বিয়ে করতে চাই,
রাতুলের মতো মানুষ পাওয়া এই যুগে ভাগ্যর ব্যাপার। যদি রাতুল চায় আমি তাকে বিয়ে করতে চাই, তবু রাতুলকে গ্রাম ছাড়া হতে দিব না। কারণ রাতুল সৎ আদর্শবান ব্যক্তি, তার মতো ছেলের বউ হওয়া ভাগ্যর ব্যাপার। আমি তো অবাক হয়ে গেলাম জুয়েনার কথা শুনে। এইদিকে আমার স্ত্রী বলল, তোর কত বড় সাহস, তুই আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস? রাতুল বলল, আমি তোমাকে রাখতে চাই না, তোমার সাথে সংসার করে আমি জাহান্নামে জ্বলছি। তোমার মতো দুশ্চরিত্রা নারীকে এ বাড়িতে রাখবো না। এতদিন সহ্য করছি, আমার মা বাবার দিকে তাকিয়ে আর সহ্য করব না। তুমি এ বাড়ি থেকে চলে যাও, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। দর্শক বন্ধুরা, তোমরা হয়তো ভাবতেছ যে আমি জুয়েনাকে পেয়ে আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিচ্ছি। এটা তোমাদের একেবারে ভুল ধারণা। জুয়েনাকে না পেলেও আমি তাকে ডিভোর্স দিতাম। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। শাহিন তার নিজের স্ত্রীকে কিভাবে মেরে ফেলা যায় সেই উপায় খুঁজছিল, যাতে তার বউ জানতে না পারে শাহিন তাকে মারতে চায়। কারণ শাহিন ভাবল কিভাবে নাহিদার ছোট বোনের সাথে। একদিন শাহিন শরবতের সাথে কিছু একটা মিশিয়ে নাহিদাকে বলল, শরবতটুকু খেয়ে নাও। তারপর নাহিদা যা করল তা শুনলে তোমাদের কোনো হুঁশ থাকবে না। আমি কথা দিলাম, তোমরা কল্পনায় করতে পারবে না এটা কি হলো। তাহলে পুরো ঘটনাটি বলি। নাহিদাকে আমি বিয়ে করেছিলাম বাবা মায়ের পছন্দে। জীবনে কখনো প্রেম করিনি, আর এসবে আমার আগ্রহ ছিল না একদম। একদিন হুট করে মা নিয়ে গেলেন মেয়ে দেখতে, আর সেদিন আমি সত্যিই নাহিদার সৌন্দর্যে বিমোহিত হয়ে নিজেকে আর আটকে রাখতে পারিনি। কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিয়েছিলাম। এরপর সবকিছুর পাট চুকিয়ে অবশেষে নাহিদাকে আমি নিজের ঘরের বউ করে আনলাম। লোকমুখে অনেক শুনেছি যে সুন্দরী মেয়েরা একটু অহংকারী হয় আর স্বামীকে তেমন পাত্তা দেয় না, কিন্তু নাহিদা ছিল তার সম্পূর্ণ উল্টো। তবে একটি বিষয় আমার কাছে বেশ খারাপ লাগতো, আর তা হলো আমার স্ত্রী প্রয়োজন ছাড়া একটি কথাও বলতো না কখনো কারো সাথে, এমনকি আমার সাথেও না। অফিস শেষে বাড়ি ফিরলে ওকে সামনে বসিয়ে কেবল আমিই বক বক করতাম, আর সে আমার সামনেই অন্যমনস্ক হয়ে বসে থাকত। আমি প্রায়শই নাহিদাকে জিজ্ঞেস করতাম, আচ্ছা নাহিদা, সবসময় তো আমি কথা বলি, কিন্তু তুমি তো কিছুই বলো না, আর তুমি মাঝে মধ্যেই কোথায় হারিয়ে যাও বলো তো? আমার কথা শুনে ও খানিকটা মায়ামাখা হাসি দিয়ে বলে, দুইজনই যদি বক্তা হই তাহলে শ্রোতা হবে কে, তুমি বলো। নাহিদার যুক্তি শুনে আমি মুচকি হাসি দিয়ে ওর কথার প্রতি উত্তরে নিজেই আবার জিজ্ঞেস করি, আচ্ছা একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমার সাথে সত্যিই সুখে আছো? সুখে আছি মানে? তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। একজন স্বামী যে তার স্ত্রীকে এতটা যত্ন করে, এর থেকে আর বেশি সুখ কি বা হতে পারে, তুমিই বলো। নাহিদার কথা শুনে স্বভাবতই আমার চোখ দুটো আনন্দের জোয়ারে খানিকটা ঝাপসা হয়ে আসত। আমার পরিবারের মানুষগুলো না কেমন যেন। নাহিদাকে তারা এতটাই ভালোবাসে যে আমি আপন ছেলে হওয়া সত্ত্বেও আমার প্রতি ভালোবাসাটা যেন নিতান্তই তুচ্ছ। লোকে বলে বেশি সুখ কখনোই ভালো না, কারণ এটা নাকি ঝড় আসার আগাম বার্তা। আমাদের পরিবারের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল। একদিন আমার স্ত্রী আমাকে হুট করে বলে ওর মাথায় নাকি মাঝে মধ্যেই প্রচন্ড ব্যথা হয়। আমি অনেকটা কৌতূহল আর ভয়মাখা কণ্ঠে বলে উঠলাম, কবে থেকে ব্যথা হচ্ছে? নাহিদা কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলে, এই 2-3 মাস হবে। ওর কথা শুনে বেশ কিছুটা অবাক হয়ে পরক্ষণেই ওকে রাগান্বিত স্বরে বলি, মানে এতদিন তোমার মাথা ব্যথা আর আমাকে কিছুই জানাওনি? এক্ষুনি ডাক্তারের কাছে চলো। সেদিন আমি ডাক্তারের কাছে নাহিদাকে নিয়ে গিয়েছিলাম। আমাদের মধ্যে এরকম ভালোবাসায় ভরপুর ছিল আমাদের সংসার। আমরা দুজন খুব সুখেই দিন কাটছিল, কিন্তু আমাদের ভালোবাসায় দূরত্ব সৃষ্টি হতে লাগলো। নাহিদার সাথে শাহিনের বিয়েটা হয়েছিল বেশ ঝাঁকজমকপূর্ণভাবেই। বিয়ের আগে মেয়েটিকে কেবল একবারই দেখার সুযোগ হয়েছিল তার, আর সেই প্রথম দেখাতেই নাহিদাকে সে নিজের হৃদয়ঘরের সম্পূর্ণ অংশটিই ছেড়ে দিয়েছিল। নাহিদারও যে তাকে পছন্দ হয়নি তাও কিন্তু নয়, কেননা একাধারে শাহিন যেমনই সুদর্শন একজন পুরুষ, তেমনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাও বটে। বিয়ের পর থেকে তাদের দুজনের সুখের কোনো কমতি ছিল না। এমনকি নাহিদার সব কথাই শাহিন রাখার চেষ্টা করত। তাই তো বিয়ের 6 মাসের মাথায় যখন নাহিদা ওর স্বামীর নিকট চাকরির আবদার করে বসে,
তখন শাহিন নিজের স্ত্রীর কথা আর ফেলতে পারেনি। তবে এত কিছুর মাঝেও শাহিনের আলাদা মেয়েদের সাথে প্রেম করতে চাইতো। তাই তো নাহিদার অজান্তেই সে অনেক মেয়েদের সাথে প্রেম করতে চাইতো। কিন্তু সে নাহিদার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে তার মতো নিরীহ প্রাণী এই জগতে মনে হয় একটিও নেই। আর নাহিদা মেয়েটিও না, কেমন যেন খুব বোকা। সে এখনো পর্যন্ত বুঝতেই পারেনি যে শাহিন তার অনুপস্থিতিতে মেয়েদের সাথে গল্প করে। ইদানিং রুজিনা শাহিনকে বেশ চাপ দিচ্ছে যে সে যেন নাহিদার সাথে সম্পর্কচ্ছেদ করে তাকে তার বউ হিসেবে ঘরে তুলে আনে। কিন্তু এই কথাটি রুজিনা যতটাই সহজভাবে বলেছে, শাহিনের নিকট এই কাজটি করা তার চেয়েও বহু কঠিন কাজ। কেননা সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে তো অন্তত পক্ষে একটি উসিলার প্রয়োজন। কিন্তু অবাক করা বিষয় হলো, নাহিদা মেয়েটি এতটাই নমনীয় মনের অধিকারী যে বিয়ের পর ওর সাথে শাহিনের কোনো বিষয় নিয়ে একবারও কথা কাটাকাটি হয়নি। শাহিন দরজাটা আস্তে করে ঠেলে দিয়েই নিজেদের বেডরুমে প্রবেশ করল। ওইদিকে কম্পিউটারের সামনে বসে নাহিদা একমনে কাজ করছে। নিজের সামনে গ্লাসে শরবত নিয়ে স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখে নাহিদা অবাক হল না। কারণ গত কয়েকদিন যাবৎ এভাবে নিজ স্ত্রীকে শরবত খাওয়ানোটা যেন শাহিনের অভ্যাসে পরিণত হয়েছে। মুচকি হেসে নাহিদা শরবতের গ্লাসটি হাতে নিয়ে বলল, শাহিন চেয়েছিল শরবতে কিছু মিশিয়ে তাকে খাইয়ে মেরে ফেলা, আর তাই শরবতে মরণব্যাধি মিশিয়েছিল। এটা নাহিদা জানত না। ব্যাপার কি? ইদানিং দেখছি আমার প্রতি তোমার কেয়ার বেশ বেড়ে গেছে। কথাটি মজার ছলে বললেও শাহিন কিছুটা চমকে উঠল বোধ হয়। পরক্ষণেই মুখমণ্ডলটিকে স্বাভাবিক করে বলল, স্বামী হিসেবে স্ত্রীর একটু আত্ম কেয়ার নেওয়া তো অস্বাভাবিক কিছু না, তাই না? তুমি আগে শরবতটুকু খেয়ে নাও। নাহিদা মুখে কিঞ্চিত হাসির রেখা টেনে বলল, এখন খাবো না, আগে রাতের খাবারটা সেরে নেই, তারপর খাবো। আজ তোমার প্রিয় ভুনা খিচুড়ি আর খাসির মাংস রান্না করেছি। টেবিলে চলো, দুজন একসাথে খাবো। নাহিদার কথায় শাহিনের চোখে মুখে বিরক্তির আভা ফুটে উঠলেও সে ঠান্ডা শরবত খাওয়ার জন্য আর ওকে জোর করতে পারল না। তবুও সে মনে মনে বলছে, আজ যেভাবেই হোক তোকে আমি শরবতের সাথে খাওয়াবই। খাবার টেবিলে শাহিনের সামনে গরম গরম খিচুড়ি আর খাসির মাংস নিয়ে বসে আছে নাহিদা। সে শাহিনের প্লেটে খিচুড়ি আর মাংস ঢেলে দিচ্ছে, কিন্তু এদিকে তার যেন খাওয়ার কোনো নামই নেই। অজানা কৌতূহলে শাহিন জিজ্ঞেস করল, কি হলো, তুমি খেতে বসছো না যে? নাহিদা পুনরায় মুচকে হেসে বলে, আমি পরে খাবো, তুমি এখন খাও। সেটা আবার হয় নাকি? দুজন একসাথেই খাবো, তুমিও প্লেট নিয়ে বসে পড়ো। এবার নাহিদা চোখে মুখে বিরক্তির রেশ টেনে বলল, আরে তুমি খাও তো, আমার অনেক কাজ পড়ে আছে। আজ কাজের বুয়াটাও কাজ করতে আসেনি, সকল থালা বাসন নোংরা হয়ে আছে। তুমি এখন খাও, আমি বরং থালা বাসনগুলো ধুয়ে এবং সবকিছু গুছগাছ করে একবারই খেতে বসবো। নিজ স্ত্রীর কথায় শাহিন আর কথা না বাড়িয়ে মাংসের ঝোলও মিশিয়ে খিচুড়ি খেতে শুরু করলো। তবে খাবার এত মজাদার হলেও সে খিচুড়ির মধ্যে একটা অদ্ভুত গন্ধ পেত, মনে হচ্ছে খিচুড়িতে কিছু একটা মিশানো হয়েছে। এসব ব্যাপারে সে আর নাহিদাকে জেরা করল না, কারণ এমনিতেই মেয়েটি সারাদিন অফিস করে এসে এত কষ্ট করে তার প্রিয় খাবার রান্না করেছে। আর এর উপর যদি এসব নিয়ে সে দোষ ধরে, তাহলে নিশ্চয়ই নাহিদা কষ্ট পাবে। শাহিনের পেটের মধ্যে কেমন যেন জ্বালাতন করছে। সহ্য করতে না পেরে শাহিন চিৎকার দিয়ে নাহিদাকে ডেকে উঠল, কিন্তু নাহিদার রান্নাঘর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। কাতরাতে কাতরাতে এক পর্যায়ে শাহিন মরে গেল এবং কষ্ট সহ্য করতে না পেরে সে মেঝেতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর নাহিদা এই মুহূর্তে বসে আছে শাহিনের নিথর দেহের ঠিক পাশেই, যেখানে তার অঝোর ধারায় স্বামী হারানোর আর্তনাদ করার কথা ছিল। সেখানে সে এই মুহূর্তে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। সে জানে এখন শাহিনের মরা দেহটাকে কিভাবে রেখে জনসাধারণের মাঝে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দিতে হবে। টেবিল থেকে ফোনটা নিয়েই নাহিদা শরীফের কাছে কল দিল। এই ছেলেটির সাথে তার পরিচয় হয়েছে খুব বেশি দিন নয়, কেবল 2 মাস। শরীফ আর নাহিদা একই অফিসে কাজ করে, আর সেই সুবাদেই তাদের মাঝে এক গল্প শুরু হয়ে যায়। আর শাহিনকে মেরে ফেলার প্ল্যানটি স্বয়ং শরীফই তাকে দিয়েছিল। কেননা শাহিনকে যদি কোনোভাবে দুনিয়া থেকে সরানো যায়, তাহলে ওর সহায় সম্পত্তির অনেকাংশের অংশীদারই হবে নাহিদা। তাছাড়া সরকারিভাবে যে ভাতা পাওয়ার কথা সেটা তো বাদই দিলাম। অপরপাশ থেকে কলটি রিসিভ করি শরীফ বেশ উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল,
কি ব্যাপার, সবকিছু ঠিকঠাক করেছো তো? হ্যাঁ, এখন ওর লাশ বিছানায় পড়ে আছে। আচ্ছা, বাকিটা যেভাবে যেভাবে বলেছি সেভাবে করে রেখো, যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে। আচ্ছা ঠিক আছে। কলটি কেটে দিতেই নাহিদার চোখ যায় টেবিলে রাখা সেই শরবতের গ্লাসটির দিকে। মুহূর্তেই তার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। যত যাই হোক, শাহিন যে বিয়ের পর থেকে এতগুলো দিন তার কাছে এক শ্রেষ্ঠ স্বামীর ভূমিকায় ছিল, সেটা নাহিদার অস্বীকার করার সুযোগ নেই। ধীর পায়ে সে গ্লাসটির দিকে এগিয়ে গিয়ে সেটি হাতে গুজে নেয়। সে যদিও তার স্বামীর খুনি, কিন্তু এই মুহূর্তে এই গ্লাসে ঠান্ডা শরবতটুকু খেয়ে সে শাহিনের শেষ আবদারটুকু রক্ষা করতে চায়। তাই শরবতটুকু খেয়ে নিল। খাওয়ার পর নাহিদা বিছানায় বসে ব্যথার যন্ত্রণায় ছটফট করছে। কিছুক্ষণ পর ওর মুখ দিয়ে ছিটকে আসে। দারুণ পেটের যন্ত্রণা যেন আরও একটু বাড়ল। একদিক থেকে রুজিনা শাহিনের নাম্বারে একের পর এক কল দিয়ে যাচ্ছে, অপরদিকে শরীফ নাহিদার নাম্বারে দিয়ে যাচ্ছে একের পর এক কল। কিন্তু দুঃখের বিষয়, এপাশ থেকে কেউই তাদের কল রিসিভ করছে না। পরদিন শাহিনের বাড়িতে সাংবাদিক এবং পুলিশের হট্টগোলে এক বিরূপ পরিবেশের সৃষ্টি হয়। মিডিয়ায় খবর প্রকাশ হচ্ছে যে পারিবারিক কলহের জেরে স্ত্রীর স্বামীকে কিছু একটা খাইয়ে হত্যার পর স্ত্রীর পুনরায় নিজেই মরে যায়। কিন্তু তারা আদৌ জানে না যে ওরা একে অপরের ফাঁদে পড়ে। এই মুহূর্তে উভয়েই নরকের পথে ধাবিত হচ্ছে। এটাই তো কাম্য। নাহিদাকে বেশ কিছুক্ষণ যাবৎ ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পেলাম না। অনেকটা কৌতূহল নিয়ে নাহিদার বিছানার কাছে গিয়ে ওকে ডাক দিতে যাব, ঠিক তার পরক্ষণেই আমার বুকটা কেঁপে উঠল। আমি আকস্মিক ওর কাছ থেকে কিছুটা দূরে সরে গেলাম, আর ঠিক পর মুহূর্তেই নাহিদাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলাম। পাশের রুম থেকে আমার মা চিৎকার শুনে দৌড়ে এসে ঘটনার আকস্মিকতায় তিনিও হতভম্ব হয়ে স্থিরচিত্তে দাঁড়িয়ে রইলেন। মা এই চিত্র দেখে অবাক হয়ে গেল। বন্ধুরা তারা দুজনেই চেয়েছিল একে অপরকে মারতে, কিন্তু তাদের ইচ্ছা পূরণ হয়েছে। বন্ধুরা, পরিশেষে তোমাদের বলে রাখা ভালো লোক মানুষকে ধ্বংস করে দেয়। এই গল্পের মাধ্যমে বলা যায়, অতি লোভে তাতি নষ্ট। তাই তোমরা কখনো এই ধরনের কাজ থেকে বিরত থাকবা। বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাইবা। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।